আপনারা দেখেছেন নোয়াখালীর সদর উপজেলায় ছাত্রলীগের ছেলেরা মিছিল করেছিলেন। এরপর মিছিলের পরের দিন ওই এলাকার বিএনপির নেতাকর্মীরা যে এদের উপরে হামলা চালায়, কেন মিছিল করার সাহস দেখালো, এটা সেটা বলে পিটায়। তারপর অনেক বাসায় এইসব আমাদের দলের নেতাকর্মীরা যারা মিছিলে ছিল তাদেরকে না পেয়ে ছোট ছোট বাচ্চা তাদেরকে পিটায়, ছোট ছোট কৃষকদেরকে ধরে পুলিশে দেয় এবং কিছু বাড়ি ভাঙচুর করে। বিশেষ করে এই নেতৃত্বে যিনি দিয়েছিলেন, যে চেয়ারম্যান সাহেব, তার বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয় বিএনপির নেতা কর্মীরা। এরপর বিক্ষুব্ধ জনগণ বিএনপির এইসব নেতাকর্মীকে পিটিয়েছে। তারা যেসব মোটরসাইকেল নিয়ে গেছিল 5টি মোটরসাইকেল আগুন ধরিয়ে দেয়। 15 জনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে বিছানায় দেখলাম কাতরাচ্ছে কয়েকজন বিএনপি নেতাকর্মী, এলো অবস্থা। এদিকে কুমিল্লায় সাবেক এমপি বাহার সাহেব তিনি ঘোষণা দিয়েছেন ওপেন লাইভে এসে যে বিএনপি নেতাকর্মীদেরকে বলবো, এনাফি জানাফ, যা হয়েছে হয়েছে, আমার কুমিল্লার এলাকার কোন নেতার কর্মীর গায়ে আর হাত দিবেন না, এটা আপনাদের কাছে আমাদের শেষ অনুরোধ। এরপর যদি হাত দেন তাহলে আমার নেতাকর্মীদেরকে বলছি, সবাইকে মনে মনে চিহ্নিত করে রাখুন, আমরা 1 ইঞ্চিও ছাড় দেব না। এটা হলো কুমিল্লায়। চট্টগ্রামে একই অবস্থা, ব্রাহ্মণবাড়ি একই অবস্থা, ফরিদপুরে একই অবস্থা। এখন কিন্তু সবাই ঘর থেকে বেরিয়ে আসছে আমাদের নেতাকর্মীরা, এবং তারা কিন্তু মিছিল করছে। এবং সেসব মিছিল আর এত বড় মিছিল যে পুলিশ প্রথমে থামানোর চেষ্টা করে, পরে জনসংখ্যা এত বেশি দেখে এবং সাধারণ জনগণ এত বেশি তাদের সাথে মিছিলে মিশে যাচ্ছে দেখে পুলিশ সরে যায়। এদিকে আরেকটা ভিডিও দেখলাম হয়েছে, ভাইরাল হয়েছে। সেটা হলো নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি একটা এলাকায় মিটিং এ যাবেন, তার জন্য করা হয়েছে, মঞ্চ বানানো হয়েছে। এলাকার মানুষ সেই মঞ্চ ভেঙে দিয়েছে। এখন একজন জুনিয়র পুলিশ অফিসারকে আর একজন সিনিয়র পুলিশ অফিসার বকাবকি করছেন ওই ভাঙা মঞ্চের সামনে দাঁড়িয়ে, যে তোমরা থাকতে এগুলো থামাতে পারলে না, তোমার বিরুদ্ধে জিডি করবো। এখন আমি নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে, আমি আমেরিকা আছি 36 বছর, নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করি গত 25 বছর। আমার কোন বস যদি জনগণের সামনে আমার বিরুদ্ধে জিডি করবে বা ওয়ারেন্ট জারি করবে, এগুলো যদি বলে, তা ওই বসে চাকরি থাকার কথা না। এরা কোনো আইন মানে না, এদেরকে পয়সা দিলে যা খুশি তাই বলানো যায়। এর যখন যে ক্ষমতায় আসে, যে দলের যে সহযোগিতা পায় তাই করে। এই জন্য পুলিশের কোনো ডিগনিটি নেই, কোনো সম্মান নেই, কোনো কিছুই নেই। এই কারণে আমি আপনাদেরকে সবসময় বলি, বাংলাদেশটাকে যদি সুস্থ সুন্দরভাবে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে, সফল দেশ হিসেবে আপনি পরিচালনা করতে চান, তাহলে বিচার বিভাগ স্বাধীন করতে হবে, পুলিশ বিভাগ স্বাধীন করতে হবে, দুর্নীতি দমন কমিশন স্বাধীন করতে হবে, ইলেকশন কমিশন স্বাধীন করতে হবে, পাবলিক সার্ভিস কমিশন পিএসসি কে স্বাধীন করতে হবে। এগুলো স্বাধীন না করলে শুধু যে দল আসবে সেই দল তাদের মতো করে চালাবে, তারা যা করবে, যত অন্যায় করবে ওটাই রাইট, বিচারপতিকে যা বলে দেবে, বিচারককে যা বলে দেবে, বিচারক সেই রায় দিতে বাধ্য। এরকম ভাবে চলবে, এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। বাংলাদেশের বয়স এখন 2, 4, 5 বছর নেই, স্বাধীনতার বয়স। আমরা 56 বছর পার হয়ে গেছি। অনেক আগেই আমাদের এই বিভাগগুলো স্বাধীন হয়ে এটি সফল হওয়ার কথা ছিল। আজ আমেরিকার স্বাধীনতার বয়স 250 বছর পালন হবে এই 4 জুলাইতে, আগামী মাসে। সেভাবে সারা যুক্তরাষ্ট্রের মানুষ তারা তাদের ভালোবাসার আবেগ থেকে স্বাধীনতার 250 বছরকে স্মরণীয় রাখার জন্য তারা কাজ করছে। বাংলাদেশের স্বাধীনতার বয়স 50 বছরের বেশি হয়ে গেছে। আমেরিকায় যেমন বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ বিভাগ এসবই স্বাধীন। এই জন্য এদেশের মানুষ স্বাধীনতার ফল বা গণতন্ত্রের ফল বেশি ভোগ করে। সেই বিষয়টা বাংলাদেশে ইমপ্লিমেন্ট হওয়া দরকার, তা না হলে এই দেশটাকে সফল কান্ট্রি করা যাবে না। আর বিএনপি বন্ধুদেরকে বলবো, দেখুন, আপনারা 16-17 বছর পর ক্ষমতা এসেছেন। আপনারা দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিলেন, বারবার আপনারা নির্বাচন থেকে নিজেরাই সরে গেছেন বলে আপনারা এতটা পিছিয়ে গেছেন। যদি নির্বাচন থেকে না সরতেন, কোনোবার বিরোধী দল হতেন, কোনোবার সরকারি দল হতেন, কিন্তু আপনারা পিছিয়ে যে আপনাদের দলের অনেক ক্ষতি হয়ে গেছে। এখন আপনাদের দলের অবস্থা 2-3 ভাগে বিভক্ত। একটা ভাগ হলো ভাইয়া গ্রুপ, যারা ওই লন্ডনে নানান ভাবে যোগাযোগ করে নানান কিছু দিয়ে ভাইয়াকে খুশি রেখে চলছিলেন, তারা এখন বিভিন্ন পদ পেয়েছেন, তারা এখন ক্ষমতা পান। আর একটা গ্রুপ হলো ঢাকার নির্যাতিত গ্রুপ, যারা 16 বছর ধরে নির্যাতিত হয়েছে, মামলা মোকদ্দমা খেয়েছে, কিন্তু ভাইয়াকে খুশি রাখতে পারেনি বলে তারা নিগৃহীত আছে। এই একটা গ্রুপ। আর একটা গ্রুপ হলো হঠাৎ করে হাইব্রিড এখানে ঢুকে গেছে প্রচুর। আগে বিএনপি মিছিল দিলে 20 জন লোক পাওয়া যেত না, এখন মিছিল ডাকলে 2000 লোক হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তাদের ভেতরে এই হাইব্রিড গ্রুপ ঢুকে গেছে। এরা সবাই মিলে
যেভাবে চাঁদাবাজি শুরু করেছে তাতে এই বিএনপি কিন্তু সরকার ওরা নিজেরাই নিজেদেরকে শেষ করে দিচ্ছে। তারেক রহমানের ব্যর্থতা, এটা বাস্তবতা, তার নিজের দলের উপরে নিজের কন্ট্রোল নাই, কারণ দীর্ঘদিন দেশে নাই, ওনার সেভাবে কন্ট্রোল থাকার কথা না। তারপরে যেভাবে দল চলছে এভাবে দল চললে সরকার পতন হয়ে যাবে শীঘ্র, এবং এবার যদি সরকার পতন হয় তাহলে মানে এই দলের জন্য অত্যন্ত খারাপ অবস্থা হবে। আপনারা দেখেন প্রতিদিন গত 100 দিনের কতজন হত্যাকাণ্ড হয়েছে, প্রতিদিন 12 জনেরও বেশি হত্যাকাণ্ড, ধর্ষণ, লুটতরাজ লেগেই আছে। তো এইভাবে তো একটা রাষ্ট্র চলে না। আমি আহ্বান জানাবো, আসুন আপনারা একটু সুস্থ ধারা রাজনীতি করুন এবং আপনারা এগিয়ে আসুন একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গঠনের জন্য, এবং আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিন সুস্থ ধারায়। যারা অপরাধ করেছে তাদেরকে আপনারা বিচার করুন, শাস্তি দিন, কিন্তু যারা নিরপরাধ তাদেরকে রাজনীতি করার সুযোগ দিন। এই ব্যান বন করে, এইভাবে নিষিদ্ধ করে বা করে নিষেধাজ্ঞা দিয়ে যে দলের 5 থেকে 6 কোটি মানুষ সমর্থক, সেই দলকে মাইনাস করে আপনারা পারবেন না। কত লোক আপনারা অ্যারেস্ট করবেন? আপনারা দেখছেন, এত অ্যারেস্ট করছেন, এত মেরে ফেলছেন, এত ঘর জ্বালাচ্ছেন, এত পঙ্গু করে দিচ্ছেন। তাই তারপর যখনই উপর থেকে ডাক আসতেছে তখনই কিন্তু নেতা কর্মীরা সেই গর্ত থেকে বেরিয়ে পঙ্গপালের মতো পুরো মাঠ দখল করে নিচ্ছে। হিসাব করে দেখেন, আপনারা হয়তো ভাবছেন আওয়ামী লীগ নিষিদ্ধ, কিন্তু মাঠ কিন্তু আওয়ামী লীগের দখলে আছে। আওয়ামী লীগ যদি চায়, কোনো একটা দিন তারা নির্ধারণ করে আগামী এত তারিখে আমরা ঢাকা অভিমুখে যাত্রা করব বা ঢাকা দখল দিব, আপনারা কিন্তু বিএনপির যে অবস্থা আপনারা পারবেন না, আপনারা তাদেরকে ঠেকাতে পারবেন না। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা নির্বাচিত হয়ে আসছেন 5 বছরের জন্য, দেশটা ঠিক মতো চালান। এদিকে গতকাল 6 তারিখ থেকে আর্মি ব্যারাকে ফিরে যাওয়া শুরু করেছে। এদিকে সীমান্তে যে পরিমাণ গন্ডগোল হচ্ছে, যে পরিমাণ গুলাগুলি হচ্ছে, যে পরিমাণ পুশিং হচ্ছে, তাতে আনসার বাহিনীকে সহযোগী বাহিনী হিসেবে বর্ডার গার্ড বিজিবির সাথে পাঠানো হয়েছে। এই বিজিবি আর আনসার বাহিনীরা কিছুই করতে পারবে না। এখানে 2 দিন পর গোলাগুলি হবে। এখানে আপনারা যেমন বাংকার খুঁড়ছেন, এই যুদ্ধ হবেই। যে পরিস্থিতির দিকে আপনারা গেছেন, সরকার টু সরকার, উভয় সরকার বসে কি কি সমস্যা সেগুলো আলোচনা করে সমাধান যদি বের করতেন তাহলে সব হতো না। কত পাহারা দিয়ে পারবেন, কতবার ধমক দিয়ে পারবেন? বিজিবি বারবার বোঝানোর চেষ্টা করছে ওই ভারতীয় বর্ডার গার্ডের অফিসারদের, কোনো কাজ হবে না। এখানে অন্য রাজনীতি, সরকার টু সরকার বসুন, তা না হলে আপনারা এই ঝামেলা মেটাতে পারবেন না। আর ইমিডিয়েটলি সেনাবাহিনীকে বর্ডারে নিয়ে যান, কারণ এখানে যে পরিস্থিতি হচ্ছে এখানে সেনাবাহিনী দরকার। আর বাংলাদেশটা একটু ঠিক মতো চালান, রাজনীতিকে সবাইকে গণতান্ত্রিকভাবে রাজনীতি করার সুযোগ দেন, এবং আপনারা আওয়ামী লীগের সাথে একটা সমঝোতা আসেন, দেখবেন এই জামাত আপনাদের কিছুই করতে পারবে না। আর তা না হলে আপনারা বিপদে পড়ে যাবেন। প্রিয় দেশবাসী, এই দেশ আমার আপনার সবার, এই দেশটাকে রক্ষা করতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিনই হোক। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কাঠগড়ায় নিলেন? গতকালকের ঘটনা, গতকাল একটি নজিরবিহীন ঘটনা ঘটে গেছে। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউবে সর্বসাধারণের জন্য একটি পাবলিক সভা ছিল, যে সভার বক্তব্য একদম সর্বসাধারণ শুনতে পেরেছে। এটি প্রাইভেট কোনো মিটিং ছিল না। সেই মিটিংয়ে ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দল প্রধান শেখ হাসিনাকে কাঠগড়ায় তুলেছেন, রাষ্ট্রপতিকে কাঠগড়ায় তুলেছেন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে কাঠগড়ায় তুলেছেন। বলতে পারেন যে বাংলাদেশ রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় এবং নজিরবিহীন চাঞ্চল্যকর খবরটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আওয়ামী লীগের অন্দরে কি তবে ফাটল ধরল যে শেখ হাসিনার সিদ্ধান্তের ওপর এতদিন দলের কেউ টু শব্দটি করার সাহস পাননি? তারই মুখের ওপর দলের প্রকাশ্য ভার্চুয়াল সভায় দাঁড়িয়ে তার রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে চরম প্রশ্ন তুলে দিলেন খোদ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাও আবার 7 জুনের মতো একটি ঐতিহাসিক দিন। গতকাল ছিল 6 দফা দিবস, বাঙালির মুক্তির সবচেয়ে বড় একটা প্রথম যে ফুট স্টেপ, সেটি ছিল এই 6 দফা। বাংলাদেশের স্বাধীনতার স্বাধিকারের
আর সেই দিনটি উদযাপন করেছে আওয়ামী লীগ ভার্চুয়ালি। সেই অনুষ্ঠানে ওবায়দুল কাদের এই ব্যক্তিদেরকে কাঠগড়ায় তুলেছেন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সেনা প্রধান পদে জেনারেল ওয়াকারুজ্জামানকে বেছে নেওয়া শেখ হাসিনার এক বিরাট ভুল সিদ্ধান্ত ছিল। এমনটাই নেত্রীর মুখের উপর সরাসরি বলে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যেখানে এই ভাষণ দলের ফেসবুক পেজ সহ সব সামাজিক মাধ্যমে লাইভ সম্প্রচার হচ্ছিল। আমরা এই মুহূর্তে বুঝতে চেষ্টা করব যে পর্দার আড়ালে আসলে কি ঘটেছিল এবং কেন ওবায়দুল কাদের এই চরম ক্ষোভ উগরে দিলেন। ঘটনার সূত্রপাত গতকাল 7 জুন। আপনারা জানেন, তৎকালীন পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 7 জুন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনে পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন তথা 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী ঐতিহাসিক হরতাল সহ ব্যাপক গণ আন্দোলনের সূচনা হয়েছিল। আওয়ামী লীগ প্রতি বছরই অত্যন্ত গুরুত্বের সাথে এই দিনটি পালন করে থাকে। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। রবিবার ভার্চুয়াল মাধ্যমে এই ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে একটি বিশেষ সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় অংশ নিয়েছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ। সভার অন্যতম প্রধান বক্তা ছিলেন স্বয়ং দল প্রধান শেখ হাসিনা। তবে নিয়ম অনুযায়ী তার আগে ভাষণ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা জানি, শারীরিকভাবে অসুস্থতার কারণে ইদানিং তিনি দলের সব কর্মসূচিতে সশরীরে হাজির থাকতে পারেন না, এমনকি ভার্চুয়ালও তিনি থাকেন না। কিন্তু রবিবার তিনি যখন ভার্চুয়াল মাধ্যমে দীর্ঘ ভাষণ দিতে শুরু করলেন, তখন তার সেই ভাষণে উঠে এলো বাংলাদেশ ও ভারত সহ গোটা উপমহাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির এক চুলচেরা বিশ্লেষণ। ভাষণ দিতে দিতে হঠাৎই ওবায়দুল কাদেরের সুর বদলে যায়। তিনি সরাসরি আক্রমণ করে বসেন দলীয় প্রধান শেখ হাসিনার নেওয়া কিছু অতীত সিদ্ধান্তকে। শেখ হাসিনার দিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের ঠিক কি বলেছিলেন, তার সেই বিস্ফোরক বক্তব্যটি হুবহু শুনুন। কাদের বলেন, আপনি আমাদের নেত্রী, আপনি রাষ্ট্রনায়ক, বাংলাদেশের মানুষ আপনার মুখ চেয়ে বাঁচেন, আপনাকে উপদেশ বা পরামর্শ দেওয়ার ধৃষ্টতা আমার নেই। কিন্তু নেত্রী, আপনি একবার ভেবে দেখবেন, আজকের রাষ্ট্রপতি আর আজকের সেনা প্রধান আমাদের কি দিয়েছে, আজ কি তাদের ভূমিকা, যে আশা নিয়ে আপনি তাদের ওই সব সর্বোচ্চ আসনে বসিয়েছিলেন, তার বিনিময়ে তারা দলকে বা আপনাকে কি দিলেন। এখানেই শেষ নয়, ওবায়দুল কাদের কার্যত শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়েই বড় সড় প্রশ্ন তুলে দেন। তিনি প্রবীণ নেতার মতো করে হাসিনাকে মনে করিয়ে দিয়ে বলেন, রাজনীতিতে আবেগের কোনো স্থান নেই, বিশেষ করে